এবার পদত্যাগ করতে বাধ্য হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। লাস্টে দেখবো তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উপর ক্ষেপে গিয়ে তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। অবশেষে একটা বিশেষ কারণে এই মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে বিদায় নিতে হলো। কারণটা কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো সালাউদ্দিন আহমেদকে। সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনার পরিপ্রেক্ষিতে এটা ঘটল। 5ই আগস্টের পর থেকে যার প্রতাপ দেখে অনেকেই ভেবেছিলেন বিএনপিতে তারেক রহমানের পর তিনিই হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই সালাউদ্দিন আহমেদকে কেন এভাবে ডানা ছেঁটে দেয়া হলো, কেন তাকে সরিয়ে দেয়া হলো? র অফিসারদের পায়ে ধরার যে অভিযোগ সুবীর ভৌমিক করেছেন, তার পেছনের আসল রহস্য কি? সালাউদ্দিনের এই অভাবনীয় পতনের পেছনের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে রয়ের কাছে অনুরোধ করে, রয়ের দালালিত্ব গ্রহণ করে সালাউদ্দিন আহমেদ ভারতে নিরাপদে থেকেছেন, শিলংয়ে থেকেছেন, একটা উন্নত জীবনযাপন করেছেন। নইলে যদি বাংলাদেশে তাকে পুশব্যাক করতো তাহলে র্যাব হয়তো ইলিয়াস আলীর মতো মেরে ফেলতো। তারা তাকে বাঁচিয়েছে, যার ফলে সালাউদ্দিন আহমেদ রয়ের দাসত্ব গ্রহণ করেছেন। জনাব সালাউদ্দিন আহমেদকে সরিয়ে নেওয়া হলো স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে। সেই পদে নিয়োগ করা হয়েছে জনাব শহীদউদ্দিন চৌধুরী এনিকে এবং রাষ্ট্রপতি বানানো হয়েছে মির্জা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপির নেতৃত্বাধীন জোট যখন সরকার গঠন করেছে, তারপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। এই দায়িত্ব প্রাপ্ত হবার পরে তিনি তার নিজের মন্ত্রণালয়ের চেয়ে বেশি সময় ব্যয় করেছে অন্যান্য মন্ত্রণালয়ে। নাক গলিয়েছে, কথা বলেছে, ব্রিফ করেছে। আর এই সময়ের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে গিয়েছে। অনেক গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হতে পারে। অবশেষে একটা বিশেষ কারণে এই মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে বিদায় নিতে হলো। কারণটা কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরানোর সিদ্ধান্ত বিএনপি তখন নিয়েছে, সুবীর ভৌমিক বোমা ফাটানোর মতো একটি কথা বলে ফেলেছেন। বাজারে একেবারে এমন একটা কথা বলে ফেলেছেন যেটা বিএনপির জন্য হজম করা খুব কঠিন হয়ে গেছে। কি বলেছেন সুবীর ভৌমিক? আসলে আমরা সুবীর ভৌমিকের এই কথাটুকু আগে শুনে দেখি। এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলে। সুবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। তুমি 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিলা? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, আই উইল গেট কিলড বাই দ্য র‍্যাব। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হ্যাজ থ্রোন মি ইনটু ইন্ডিয়ান টেরিটরি, দে উইল কিল মি। তুমি রয়ের লোকের পায়ে ধরে বলো নাই? সুরেশ কালকার পায়ে ধরো নাই যে শিলংয়ে স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার কোথায় টিকিট বাঁধা আছে আমরা জানি, উই নো ইট। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছে, আমাদের রয়ের সুরেশ কালকার তখন শিলংয়ে স্টেশন পায়ে ধরছে রীতিমতো, দে ডোন্ট সেন্ড মি ব্যাক, দে উইল কিল মি। সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু মূলত বিএনপি নড়ে চড়ে বসেছে। এবং বলা চলে আমরা যেটা দেখেছি, বাহ্যিক চাল চলন, আচার আচরণ বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছে, সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু বিএনপির ভিতরে বড় ধরনের একটা কানাঘোষা শুরু হয়ে গেছে। তারা দলের ভিতরে এই ব্যাপারে আলোচনা এবং সমালোচনায় মেতে উঠেছিল যে এটা তাহলে কি বললেন তিনি, যেহেতু তিনি এই কথা বলে ফেলেছেন। এবং বাহ্যত দেখা যাচ্ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটু উদাসীনতা ভাব, একটু অনীহা ভাব এরকম, বরং তিনি অন্যান্য জায়গায় একটু বেশি ইফোর্ট দিচ্ছিলেন। এইখানে তিনি অতটা দৌড়ঝাঁপ যেরকম করা দরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই যে অসুস্থ মানুষটা যিনি মেজর জাহাঙ্গীর, তাকে কিন্তু অনেক দৌড়াদৌড়ি আমরা করতে দেখেছি। তিনি কতটুকু পেরেছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার আন্তরিকতার ঘাটতি ছিল এই কথা আমরা বলতে পারি না। কারণ তিনি ঈদের দিন ঈদের নামাজ পড়ে দৌড়িয়েছেন বেরাকে বেরাকে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তিনি দৌড়িয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা তিনি করেন নাই, তার সাধ্যের অতিরিক্ত তিনি করার চেষ্টা করেছেন। কিন্তু একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় এসেছে, তারপরে কিন্তু আমরা বিশেষ করে সালাউদ্দিন আহমেদকে আমরা ওইভাবে দৌড়ঝাঁপ পারতে দেখি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে একটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইখানে তাকে আমরা ওইভাবে ইফোর্ট দিতে দেখি নাই। বরং তিনি আইন মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, ধর্ম মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, অর্থ মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে তিনি নিজের পাণ্ডিত্য জাহির করেছেন। যার কারণে সরকার হয়তো চাচ্ছিল যে তাকে এখান থেকে সরানো দরকার। মৌকা যখন পেয়ে গেল, সুযোগ যখন একটা চলে আসলো, বিএনপির মহাসচিব রাষ্ট্রপতি পদে চলে যাবার জন্য এই পদ শূন্য হবার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে স্থানীয় সরকার এবং এলজিআরডি মন্ত্রণালয়ে তাকে দেয়া হলো। যদিও বাজারে একটা কানাঘোষা শুরু হয়েছে যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলজিআরডি মন্ত্রণালয়ে যাবার আগে এই খবর চাউর হবার পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের প্রতিষ্ঠানকে 40,000 কোটি টাকার 2টি সেতু প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বাজারে ইতিমধ্যেই চাউর হয়ে গেছে এই খবর। আচ্ছা, এখন তাহলে সালাউদ্দিন আহমেদ যেহেতু এই মন্ত্রণালয় থেকে চলে যাচ্ছেন,
তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁকা হলো। এইখানে কাকে দেওয়া হবে? এইখানে যাকে আনা হচ্ছে তিনি বর্তমান বিএনপির পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি। এই নোয়াখালীর মানুষ তিনি একসময় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তুখোর ছাত্র নেতা। পানি সম্পদ মন্ত্রণালয়ে তিনি ভালোই দায়িত্ব পালন করেছিলেন। কিছু কথা তিনি বেশ তিস্তা প্রকল্পের ব্যাপারে, পদ্মা ব্যারাজের ব্যাপারে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন। তার এই কথাগুলোর কারণে মানুষ স্বাভাবিকভাবেই একটু হাঁপ ছেড়ে বাঁচছিল যে হয়তো আমরা দীর্ঘদিন পরে ভারতের যে পানি আগ্রাসন এইখান থেকে বের হওয়ার মতো একজন নেতা পেয়েছি। যদিও কতটুকু করেছেন, কি করতে পেরেছেন সেটা পরের আলাপ, কিন্তু তিনি কথা বলেছেন। আচ্ছা, এই শহীদউদ্দিন চৌধুরী এনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়েছে, তাকে পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি ছিলেন সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী, যিনি নিজের মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে একই সাথে প্রধানমন্ত্রী এমনকি আইনমন্ত্রীর ভাষায়ও কথা বলতেন, সেই প্রবল পরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে। তার জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একেবারে হট সিটে বসানো হলো পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে। 5ই আগস্টের পর থেকে যার প্রতাপ দেখে অনেকেই ভেবেছিলেন বিএনপিতে তারেক রহমানের পর তিনিই হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই সালাউদ্দিন আহমেদকে কেন এভাবে ডানা ছেঁটে দেয়া হলো, কেন তাকে সরিয়ে দেয়া হলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এলজিআরডি মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের মাটিতে বসে প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিক সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমন কি বিস্ফোরক দাবি করলেন যা শুনে চোখ কপালে উঠেছে খোদ রাজনৈতিক বিশ্লেষকদেরও। র অফিসারদের পায়ে ধরার যে অভিযোগ সুবীর ভৌমিক করেছেন, তার পেছনের আসল রহস্য কি? দেশের রাজনীতি, তারেক রহমানের মাস্টার স্ট্রোক এবং সালাউদ্দিনের এই অভাবনীয় পতনের পেছনের সমস্ত অজানা গল্প জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই মন্ত্রিসভায় একটি বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছিল। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বা এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাই তার পদত্যাগের পর স্বাভাবিকভাবেই এই পদটি শূন্য হয়ে যায়। আর ঠিক এই সুযোগটি কাজে লাগালেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শূন্য হওয়া এলজিআরডি মন্ত্রণালয়ে তিনি বসিয়ে দিলেন সালাউদ্দিন আহমেদকে। আর সালাউদ্দিনের ছেড়ে দেয়া সবচেয়ে স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দিলেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানির কাঁধে। কাগজে কলমে এটি একটি সাধারণ দফতর পুনর্বন্টন মনে হলেও রাজনীতির ভেতরের খবর যারা রাখেন তারা খুব ভালো করেই জানেন এটি আসলে সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার এক বিশাল আমলনামার চূড়ান্ত ফলাফল। 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যখন নতুন সরকার গঠিত হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ পদে সালাউদ্দিন আহমেদকে বসানো নিয়ে দলের ভেতরেই চাপা ক্ষোভ ছিল। রুহুল কবির রিজভী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খানের মতো অসংখ্য ত্যাগী, বর্ষিয়ান এবং চরম দুঃসময়ে দলের হাল ধরে রাখা নেতারা যখন অনেকটাই কোণঠাসা, তখন দীর্ঘ সময় ভারতের শিলংয়ে বসে থাকা সালাউদ্দিন আহমেদকে এই হট সিট উপহার দেওয়াটা অনেকেই মেনে নিতে পারেননি। তারপরেও মানুষের একটা প্রত্যাশা ছিল হয়তো তিনি তার কাজের মাধ্যমে এই পদ প্রাপ্তির যৌক্তিকতা প্রমাণ করবেন, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটি। বিগত 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি তো হয়নি, বরং সব যেন কেবল অবনতির দিকেই গেছে। দায়িত্ব নেওয়ার পর থেকে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করা, চাঁদাবাজি বন্ধ করা, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা। মার্চ মাসে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার। মে মাসে আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বিশেষ অভিযানও শুরু করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ 1254 জন চাঁদাবাজের একটি তালিকাও তৈরি করে। বলা হয়েছিল চাঁদাবাজ যে দলেরই হোক, যত প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু কয়েক মাস পর যখন সরকারকে আবারও দেশব্যাপী চাঁদাবাজদের বিরুদ্ধে অল আউট অভিযান চালানোর ঘোষণা দিতে হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সালাউদ্দিন আহমেদের আগের উদ্যোগগুলো তাহলে কতটা কার্যকর ছিল। মানুষ আসলে পরিসংখ্যান বা লম্বা চওড়া রাজনৈতিক বক্তব্য দেখতে চায় না। সাধারণ মানুষ চায় রাতে নিরাপদে বাড়ি ফিরতে, ব্যবসায়ীরা চান চাঁদাবাজির ভয় ছাড়া স্বাধীনভাবে ব্যবসা করতে। কিন্তু সালাউদ্দিন আহমেদের শাসন আমলে আমরা কি দেখলাম? দলের নাম ভাঙিয়ে একদল সুবিধাবাদী মানুষ সারা দেশের চাঁদাবাজি, দখলবাজি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করলো। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেবলই ফাঁকা আওয়াজ দেয়া হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। একটি হত্যাকাণ্ডের পর আসামি গ্রেফতার করার চেয়ে সেই হত্যাকাণ্ডটি যেন ঘটতেই না পারে সেই পরিবেশ তৈরি করাই স্বরাষ্ট্রমন্ত্রীর মূল কাজ। কিন্তু পুলিশ প্রশাসনের উপর তিনি কোনো কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেন না। এই চরম ব্যর্থতাগুলো কখনোই তারেক রহমানের নজর এড়ায়নি। নির্বাচনের আগে এবং পরে তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে একটি বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি সকল মন্ত্রণালয়, সকল মন্ত্রী এবং এমপিদের কাজের উপর কড়া নজর রাখছেন। কে কেমন পারফর্ম করছেন, কার দ্বারা মানুষের কতটুকু উপকার হচ্ছে, তার সবকিছু রিপোর্ট তার কাছে যাচ্ছে। তারেক রহমান প্রমাণ করে দিলেন দলে কেউ অপরিহার্য নয়,
ব্যর্থ হলে, কথা দিয়ে কথা না রাখতে পারলে তাকে যে সরে যেতেই হবে, সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে সেই কঠোর বার্তাই যেন দিয়ে রাখলেন তারেক রহমান। তবে সালাউদ্দিন আহমেদের এই রদবদলের খবরের মাঝে একেবারে বোমা ফাটিয়েছেন ভারতের বর্ষীয়ান সাংবাদিক সুবীর ভৌমিক। 5ই আগস্ট ঘটার পর নির্বাচনে যখন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্যামেরার সামনে বসে বড় বড় কথা বলছিলেন, ভারত বিরোধী নানা কড়া বক্তব্য দিচ্ছিলেন, তখন সুবীর ভৌমিক একটি ভিডিও বার্তায় সালাউদ্দিনের অতীত নিয়ে চরম বিস্ফোরক কিছু তথ্য সামনে আনেন। সুবীর ভৌমিকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে সুবীর ভৌমিক সরাসরি সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলছেন, আমার নাম করে হইচই করেছেন শুনেছি। তিনি প্রশ্ন তুলেছেন, সুবীর ভৌমিক এই বলে সেই বলে, সালাউদ্দিন সাহেব আপনি তো আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনি 7 বছর ভারতে কেন বসেছিলেন? তখন ইন্ডিয়ার পায়ে ধরেন নাই? কেন বলেননি যে আমাকে দেশে ফেরত পাঠিয়ে দিন? আপনি তো তখন ভয়ে কাঁপছিলেন। আপনি বলেছিলেন আমাকে দেশে ফেরত পাঠাবেন না, তাহলে র্যাব আমাকে মেরে ফেলবে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাকে ভারতের সীমানায় পেলেই খুন করবে। সুবীর ভৌমিক এখানেই থামেননি, তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের সাথে সালাউদ্দিনের গোপন আতাতের কথাও ফাঁস করে দেন। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, আপনি কি তখন রয়ের লোকদের পায়ে ধরে বলেন নাই আমাকে বাঁচান? সুরেশ কালেরার পায়ে ধরেন নাই, যে তখন শিলংয়ের স্টেশনের চিফ ছিল? এখন এত বড় বড় কথা বলছেন, আপনাদের সব কুকীর্তি তো আমাদের জানা আছে। কার কোথায় কি টিকিট বাঁধা আছে আমরা সব জানি। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছেন, কিন্তু সেদিন আমাদের রয়ের সুরেশ কালরার পায়ে ধরে রীতিমতো কেঁদেছিলেন যাতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না হয়। সুবীর ভৌমিকের এই বক্তব্য দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। যে মানুষটি আজ দেশের অন্যতম প্রধান নীতি নির্ধারক হিসেবে হুঙ্কার ছাড়ছেন, তিনি ভারতের মাটিতে বসে নিজের প্রাণ বাঁচাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের পায়ে পড়েছিলেন। এমন অভিযোগ যদি সত্যি হয়, তবে তা দেশের সার্বভৌমত্ব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গার জন্য কতটা হুমকি স্বরূপ ছিল তার বলার অপেক্ষা রাখে না। একদিকে দেশের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতা, অন্যদিকে ভারতীয় গোয়েন্দাদের সাথে অতীতের এমন লজ্জাজনক আতাতের অভিযোগ। সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদের আমলনামা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে তাকে হট সিট থেকে সরানো ছাড়া তারেক রহমানের সামনে আর কোনো বিকল্প ছিল না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি কি পারবেন এই পরিস্থিতির পরিবর্তন করতে? পানি সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে একেবারে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জটিল জায়গায় নিয়ে আসা হয়েছে। তার সামনে এখন বিশাল পাহাড় সম চ্যালেঞ্জ। সালাউদ্দিন আহমেদ যে কাজগুলো করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন, পুলিশ প্রশাসনকে যেভাবে দলীয় প্রভাব মুক্ত করতে পারেননি, চাঁদাবাজদের সিন্ডিকেট যেভাবে ভাঙতে পারেননি, অ্যানিকে এখন সেই অসমাপ্ত কাজগুলোই করে দেখাতে হবে। জনগণ আর কোনো অজুহাত শুনতে চায় না, তারা চায় রাস্তায় নিরাপত্তা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাঁদামুক্ত পরিবেশ এবং একটি পেশাদার পুলিশ বাহিনী। অ্যানি কি পারবেন তারেক রহমানের আস্থার প্রতিদান দিতে, নাকি তিনিও হারিয়ে যাবেন ব্যর্থ মন্ত্রীদের লম্বা তালিকায়? রাজনীতির